সুভাষ বসুর অস্থিরতা। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতাকামীদের অন্যতম নেতা, কিন্তু তিনি ছিলেন একজন অস্থির প্রকৃতির মানুষ। Hi everybody, I am Junaid Ashrafur Rahman from Bangladesh, Mymensingh district, Nandail municipality 5 number ward. হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আজকে আমি আলোচনা করব। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতাকামী নেতাদের মধ্যে অন্যতম। তিনি ছিলেন একজন আইনজীবী পেশার পাশাপাশি তিনি রাজনীতিতে প্রবেশ করেছিলেন। তিনি রাজনীতি করতেন গান্ধীজি, পণ্ডিত জওহরলাল নেহেরু, মাওলানা আবুল কালাম আজাদ, সর্দার বল্লভভাই প্যাটেল প্রমুখদের সাথে। এবং তিনি সেই সময়ে পশ্চিমবঙ্গের অর্থাৎ সমগ্র বাংলার একমাত্র নেতা যিনি গান্ধীজি, নেহেরু, মাওলানা আবুল কালাম আজাদ এবং সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে রাজনীতি করেছিলেন। তিনি কংগ্রেসের বড় নেতা হয়েছিলেন। এমনকি মহাত্মা গান্ধী, সংক্ষেপে গান্ধীজি, শ্রী করমচাঁদ গান্ধীজি, তিনি পণ্ডিত জওহরলাল নেহেরুকে সরিয়ে দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বড় নেতা বানিয়েছিলেন। এবার বুঝেন, ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু, তখন তো তিনি তরুণ ছিলেন, তখন তো প্রধানমন্ত্রী হননি, কিন্তু তখন তিনি কংগ্রেসের অনেক বড় নেতা ছিলেন। তিনিকে সরিয়ে গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বসুকে বড় নেতা বানিয়েছিলেন। এবার বুঝেন কি পজিশন ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর এবং কতটুকু আস্থা ছিল গান্ধীজির। তা সত্ত্বেও তিনি কি করলেন? কংগ্রেসের রাজনীতি ত্যাগ করে তিনি কি করলেন? অফেন্সিভ পলিটিক্স শুরু করলেন। অফেন্সিভ পলিটিক্সটা কি? যে ক্ষুদিরাম বসু, আরও যে বড় বড় বিপ্লবীরা ছিল, বোমা মারত, গুলি করত, এই পথ তিনি বেছে নিলেন, অর্থাৎ চূড়াগুপ্তা হামলা। রাজনীতির পথ বাদ দিয়ে তিনি চূড়াগুপ্তা হামলার রাজনীতি গ্রহণ করলেন। তখন তিনি গড়ে তুললেন আজাদ হিন্দ ফৌজ, অর্থাৎ যাদের কাজ ছিল যুদ্ধ করে ভারতকে স্বাধীন করা। সেজন্য তিনি কি করলেন? কিছু লোক সংগ্রহ করলেন, সংগ্রহ করে ওদেরকে হাফ প্যান্ট পরিয়ে, খাকি হাফ প্যান্ট উর্দি পরিয়ে তিনি তাদের হাতে কি করলেন? বন্দুক ধরিয়ে দিলেন। অর্থাৎ তিনি রাজনীতি ত্যাগ করে বড় পদ পাওয়ার সত্ত্বেও, বড় পজিশন পাওয়ার সত্ত্বেও তিনি সেটা ত্যাগ করে কি করলেন? অফেন্সিভ রাজনীতি গ্রহণ করলেন। বিষয়টা অন্য কারোর কাছে না হলেও একজন ঐতিহাসিক হিসাবে আমার কাছে সেটা নেতাজি সুভাষচন্দ্রের অস্থিরতা ছাড়া আর কিছু না। অবশ্যই সেটা অস্থিরতা। যে ব্যক্তি কংগ্রেসের মতো একটা দলের বড় পদ ত্যাগ করে দিয়ে অফেন্সিভ পলিটিক্স গ্রহণ করে, বুঝতে হবে যে তিনি এখন অস্থিরতার মধ্যে ছিলেন। শুধু সেটাই না, তিনি কি করেছিলেন? ভারতবর্ষ স্বাধীন করার জন্য তিনি কি করেছিলেন? জার্মানির স্বৈরাচার, কুখ্যাত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনাকারী অ্যাডলফ হিটলারের সাথে গিয়ে সাক্ষাৎ করে তিনি কি করেছিলেন? ভারতের স্বাধীনতা অর্জনের জন্য কি করেছেন? যুগসাজশ করেছিলেন। আর এই হিটলার সম্পর্কে মহাত্মা গান্ধী একটা চিঠি লিখেছিলেন। তখন তো আর ফেসবুক, জিমেল, ইমেল, মেসেঞ্জার, এই হোয়াটসঅ্যাপ, ইমো ছিল না। তখন তো চিঠি চালাচালি হতো। তখন গান্ধীজি সেই হিটলারকে একটা চিঠিতে লিখেছিলেন, মানে বিষয়বস্তুটা এরকম যে আপনি যা করতেছেন শেষে
আপনি আপনাকে গুলি করে হত্যা করুন। ঠিক আছে, অর্থাৎ এ থেকেই বোঝা যায় যে হিটলারের সমর্থক ছিলেন না গান্ধীজি। এই নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীর সাথে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু হিটলারের সাথে গিয়ে যোগসাজশ করেছিলেন ভারতকে স্বাধীন করার জন্য। এটাও হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা অস্থিরতা। এবং অস্থিরতা কি অস্থিরতা, তিনি রাশিয়ার সাথেও তিনি যোগসাজশ করেছিলেন ভারতকে স্বাধীন করার জন্য। এবং অস্থিরতার আরেকটা কি, তিনি জার্মানিতে গিয়ে জার্মানিতেও রাজনীতি করে টিকতে পারলেন না। অর্থাৎ জার্মানিতে বসবাস করে জার্মানির মাধ্যমেই যে একটা প্রক্রিয়া ছিল সেটাও তিনি করতে পারলেন না, রাশিয়ার সাথেও পারলেন না। অবশেষে তিনি নিখোঁজ হলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশপ্রেমের কোনো ঘাটতি ছিল না, সেটা আমি অবশ্যই বলবো। তিনি একজন সাচ্চা দেশপ্রেমিক ছিলেন। ভারতের মানুষকে স্বাধীন করার জন্য তিনি খুব উদ্গ্রীব ছিলেন, সেটাও সত্য। এটাও সত্য যে তিনি একজন অস্থির চিত্ত মানুষ ছিলেন। তিনি কোনো কিছুতেই স্থির থাকতে পারতেন না, কোনো কিছুতেই না। পলিটিক্স যেটা কংগ্রেসের রাজনীতি, অর্থাৎ বড় বড় রাজনীতিকরা যেটা করেছিলেন সেটাতেও তিনি পারলেন না। আইন পেশায় তো পারলেনই না, আইন পেশা তো করতেই পারলেন না। গেলেন রাজনীতিতে, সেখানেও পারলেন না। গড়ে তুললেন আজাদ হিন্দ ফৌজ, সেটাও পারলেন না ঠিকমতো। জার্মানি নিতে গেলেন, তাও পারলেন না। রাশিয়ার সাথেও যোগসাজশটা ধরে রাখতে পারলেন না। কোনো কিছুতেই তিনি স্থির থাকতে পারলেন না। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের, শুধু বাংলাদেশ কেন, সারা ভারতবর্ষের স্বাধীনতার অন্যতম মহানায়ক। কিন্তু তিনি অস্থিরতার কারণে, অর্থাৎ ওনার মধ্যে কোনো ধীর স্থিরতা ছিল না, সে কারণে তিনি পারেননি ওনার ব্যক্তিগতভাবে এবং রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে সফল হতে। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র সফল হতে পারেননি, কিন্তু তিনির প্রতি মানুষের ভালোবাসার কোনো ঘাটতি নাই। এখনও নেতাজি সুভাষচন্দ্র স্মরণীয় ব্যক্তি। আমি ওনাকে স্যালুট জানাই, অত্যন্ত শ্রদ্ধা করি, স্যালুট জানাই। কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের অস্থিরতাকে আমি কখনোই সমর্থন করি না। এগুলা বলার উদ্দেশ্য কি জানেন? এগুলা বলার উদ্দেশ্য হচ্ছে এই বর্তমান যুগে যিনিরা রাজনীতি করতে চাচ্ছেন বা রাজনীতি করেন, তিনিরা নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো অফেন্সিভ লাইন কখনো বেছে নেবেন না। নেতাজি সুভাষচন্দ্র বসুর এই অফেন্সিভ লাইন রাজনীতি এবং এই অস্থিরতা গ্রহণ করা যায়, স্বীকার করা যায়, মেনে নেওয়া যায়। কেননা তিনি সেটা করেছিলেন ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে। কিন্তু এখন তো বাংলাদেশ একটা স্বাধীন দেশ। যারা শাসক তিনিরাও বাংলাদেশি, যারা শাসিত তিনিরাও বাংলাদেশি, যিনিরা বিরোধী দল তিনিরাও বাংলাদেশি, সকলেই বাংলাদেশি। তাই বাংলাদেশে, ভারতে অথবা পাকিস্তানে, যে দেশেই বলেন, নেতাজি সুভাষচন্দ্রের রাজনৈতিক ট্যাকটিক্স কখনোই গ্রহণযোগ্য না। আমি নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্বাধীনতার মহানায়ক, একজন মহানায়ক হিসাবে শ্রদ্ধা করি, কিন্তু তিনির যে ট্যাকটিক্স, তিনির যে রাজনৈতিক কর্মপদ্ধতি ছিল, সেটা আমি কখনোই সমর্থন করি না। এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।